সবাইকে স্বাগতম। আজকে আমরা আমেরিকান ইতিহাসের এমন এক সময়ে ডুব দিতে যাচ্ছি যা বলা যায় একেবারে সবকিছু বদলে দিয়েছিল। এটা শুধু একটা দেশের গল্প না, এটা আধুনিক বিশ্ব তৈরির গল্প। তো যে প্রশ্নটা আমাদের পুরো আলোচনা জুড়ে থাকবে সেটা হলো কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মানে একটা কৃষিভিত্তিক উপনিবেশের গুচ্ছ থেকে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে বড় শিল্পশক্তি। এটাই আমাদের আজকের মূল অনুসন্ধান। আচ্ছা, এই বিপ্লবটা বোঝার জন্য আমাদের একটু পেছনে তাকাতে হবে, দেখতে হবে শুরুটা কেমন ছিল। উইলিয়াম পেটস দি এল্ডারের এই কথাটা শুনুন। উপনিবেশগুলোকে ঘোড়ার নালের মতো সামান্য জিনিসও তৈরি করার অনুমতি দেওয়া উচিত নয়। ভাবা যায়, এখান থেকেই স্পষ্ট ব্রিটিশরা চেয়েছিল আমেরিকাকে অর্থনৈতিকভাবে পুরোপুরি নির্ভরশীল করে রাখতে। তো প্রশ্ন হল, এই আগুনটা তালে লাগল কি করে? আসলে কয়েকটা মূল স্ফুলিঙ্গ ছিল যা আমেরিকার শিল্পায়নের পথটা তৈরি করে দিয়েছিল। চলুন সেগুলোই এক এক করে দেখি। প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন স্যামুয়েল স্লেটার। একজন ব্যক্তি, কিন্তু তার দুটো পরিচয়। একদিকে আমেরিকানরা তাকে বলে শিল্প বিপ্লবের জনক, অন্যদিকে তার নিজের দেশ গ্রেট ব্রিটেনে তার নাম হয়ে গিয়েছিল বিশ্বাসঘাতক স্লেটার। কারণটা সহজ, তিনি ব্রিটেনের শিল্প নকশা মাথায় করে আমেরিকায় নিয়ে এসেছিলেন। দেখুন, এই ঘটনাগুলো কিন্তু হুট করে একদিনে ঘটেনি, একটা আরেকটার সাথে জুড়ে ছিল। যেমন ধরুন 1793-এ স্লেটার প্রথম টেক্সটাইল মিল খুললেন। এর ঠিক পরে এলি হুইটনি কটন জিন আবিষ্কার করলেন, যা তুলার অর্থনীতিটাই পাল্টে দিল। তারপর এলো এম্বার্গো অ্যাক্ট আর 1812-র যুদ্ধ। এই দুটো ঘটনা আমদানি প্রায় বন্ধ করে দেয়। ফলে আমেরিকানদের নিজেদের জিনিস নিজেদেরই বানাতে হতো, মানে প্রয়োজনই তখন উদ্ভাবনের জন্ম দিচ্ছিল। ব্যাপারটা কিন্তু শুধু নতুন নতুন মেশিন আবিষ্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল কাজ এবং জীবনযাত্রাকে একদম নতুন করে সাজানোর একটা বিষয়। আর এই পুরো পরিবর্তনের কেন্দ্রে ছিল আমেরিকান ফ্যাক্টরি সিস্টেম। এর একটা চমৎকার উদাহরণ হলো লোয়েল সিস্টেম। ভাবুন তো, একটা ফ্যাক্টরির ভেতরেই সুতা কাটা থেকে শুরু করে কাপড় বোনা পর্যন্ত সব কাজ হচ্ছে। ফ্রান্সিস ক্যাবট লোয়েলের এই মডেলটা ছিল একটা যুগান্তকারী ধারণা, যা আমেরিকার ফ্যাক্টরিগুলোর ব্লুপ্রিন্ট হয়ে দাঁড়িয়েছিল। আর এই সিস্টেমটা কাদের ওপর ভর করে চলত জানেন? লোয়েল মেল গার্লস নামে পরিচিত গ্রামের তরুণীদের ওপর। এরা সাধারণত 15 থেকে 25 বছরের অবিবাহিত মেয়ে ছিল। একদিকে তারা জীবনে প্রথমবার অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ পাচ্ছিল, কিন্তু অন্যদিকে তাদের জীবন ছিল অসম্ভব কঠিন। কোম্পানির বোর্ডিং হাউসে কড়া নজরে থাকা, চার্চে যাওয়া বাধ্যতামূলক, আর দিনে 10-14 ঘন্টা খাটুনি। মানে স্বাধীনতা আর শোষণের এক অদ্ভুত মিশ্রণ। কিন্তু এই অর্থনৈতিক স্বাধীনতার স্বপ্নটা বেশি দিন টিকল না। 1830-এর দশকে যখন কাপড়ের দাম পড়ে গেল, তখন মিল মালিকরা নিজেদের মুনাফা ঠিক রাখতে সোজা শ্রমিকদের বেতন কমিয়ে দিল। আর কমানোর পরিমাণটা দেখুন, 25%। এর প্রতিবাদে 1834 সালে এই মেয়েরাই আমেরিকার ইতিহাসে প্রথম দিকের একটা ফ্যাক্টরি ধর্মঘটের ডাক দেয়। যদিও সেই ধর্মঘট সফল হয়নি, মালিকপক্ষ কঠোর হাতে সেটা দমন করে, কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব অনেক। এটাই ছিল আমেরিকায় সংগঠিত শ্রমিক আন্দোলনের একেবারে প্রথম ধাপ, একটা স্ফুলিঙ্গ। তো এই ফ্যাক্টরিগুলো চিমনি থেকে যে শুধু ধোঁয়া বেরোচ্ছিল তা নয়, এর সাথে সাথে বদলে যাচ্ছিল পুরো আমেরিকার চেহারাটাই। একটা নতুন জাতি রূপান্তরিত হচ্ছিল। সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন ছিল নগরায়ন। দেখুন, 1800 সালে মাত্র 6% মানুষ শহরে থাকত। 100 বছর পর 1900 সালে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল 40%। মানে গ্রামের আমেরিকা রাতারাতি শহরের আমেরিকায় পরিণত হচ্ছিল। মানুষ কাজের খোঁজে দলে দলে শহরে আসছিল। আর এই পুরো রূপান্তর সম্ভব হয়েছিল একটা পরিবহন বিপ্লবের কারণে। ভাবুন, এরি খালের মতো খালগুলো পরিবহন খরচ প্রায় 95% কমিয়ে দিয়েছিল। স্টিম বোট আর রেলপথ, এগুলো ছিল দেশের নূতন লাইফলাইন, নূতন ধমনী, যা কাঁচামালকে কারখানায় আর কারখানার পণ্যকে বাজারে পৌঁছে দিচ্ছিল। কিন্তু যে কোনো বড় পরিবর্তনের মতোই এরও একটা উল্টো পিঠ ছিল। ইতিহাসবিদ হিসাবে আমাদের শুধু অগ্রগতির গল্প বললে চলবে না, এর জন্য যে মূল্য দিতে হয়েছে সেটাও দেখতে হবে। সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটা দেখুন,
এলি উইটনির কটন জিন। এই মেশিনটা বানানো হয়েছিল তুলা থেকে বীজ আলাদা করার শ্রম কমানোর জন্য, কিন্তু হলো ঠিক উল্টো। এটা ছোট আঁশের তুলাকে এতটাই লাভজনক করে তুলল যে দক্ষিণ অঞ্চল হয়ে উঠল কিং কটনের সাম্রাজ্য। আর এই তুলার চাষের জন্য শ্রমের চাহিদা বাড়ল হু হু করে। ফলাফল, দাসপ্রথা আরও ভয়াবহভাবে, আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ল। শুধু তাই নয়, এর মানবিক আর পরিবেশগত মূল্যও ছিল অনেক। একদিকে দক্ষ কারিগরদের জায়গা নিচ্ছিল কম মজুরির অদক্ষ শ্রমিক, যাদের কাজের পরিবেশের কোনো ঠিকঠিকানা ছিল না। অন্যদিকে শহরগুলোতে অতিরিক্ত ভিড় আর নোংরা পরিবেশের কারণে কলেরা, টাইফয়েডের মতো রোগ মহামারী হয়ে দেখা দিচ্ছিল। আর পরিবেশের কথা তো বাদই দিলাম, বন উজাড় আর কারখানার দূষণে বাতাস পানি সব বিষাক্ত হয়ে উঠছিল। তাহলে আমরা কি দেখছি? শিল্প বিপ্লবের একটা দ্বৈত সত্তা আছে। একদিকে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি, আমেরিকা বিশ্বশক্তি হয়ে উঠছে, একটা নতুন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে। আবার অন্যদিকে দাসপ্রথার উপর নির্ভরশীলতা বাড়ছে, শ্রম শোষিত হচ্ছে, আর তৈরি হচ্ছে মারাত্মক সামাজিক বৈষম্য আর পরিবেশগত বিপর্যয়। এই বিপ্লবই কিন্তু আধুনিক আমেরিকাকে তৈরি করেছে। কিন্তু এর প্রতিধ্বনি কি আমরা আজও শুনতে পাই না? ভেবে দেখুন, আজকের দিনে আমরা প্রযুক্তি, শ্রমিকের অধিকার, সামাজিক বৈষম্য বা পরিবেশ দূষণ নিয়ে যে আলোচনাগুলো করি, সেগুলোর প্রতিটার শেকড় কিন্তু এই সময়ে লুকিয়ে আছে। ইতিহাস আসলে এটাই শেখায় যে অগ্রগতির একটা মূল্য থাকে।